নমস্কার। গল্প সন্ধানীর আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আমোদ। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল গল্প সন্ধানীকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প আমোদ। রামধন সকালে উঠে ঝিঙের ক্ষেত নিরুচ্ছিল। হঠাৎ তার কাছে তার ছেলে ফণি এসে বললে, বাবা, আজ বড় মজা হবে বাজারে, শুনেছো কিছু? কে রে? ভালো যাত্রা আসবে কলকাতা থেকে, বড় দল। যাবা নাকি দেখতি? যাব না, বলিস কি রে? তুই আমি দুজনেই যাবানি। কলকাতার দলের গাও না কতদিন শুনিনি, বলতো? পান্তা ভাত খেয়ে নিয়ে চলো সকাল সকাল বেরিয়ে পড়ি, নইলে জায়গা পাওয়া যাবে না। জানো তো কিরকম ভিড় হয়। মহা উৎসাহে রামধন ঝিঙের ক্ষেতের উত্তরালের বেড়া বেঁধে বললে, আজ 10-12 দিন হলো বেড়াটা ভেঙেছে। আবলা কাঁটা আর কুল কাঁটা দিয়ে বাঁধতে হবে। কিন্তু সম্প্রতি সে খুব অপমানিত হয়েছে হৃদয় বিশ্বাসের জমির বাবলা কাঁটা কাটতে গিয়ে। হৃদয় বিশ্বাসের জামাই মাখন ওকে বলেছিল, বলি এবার কিন্তু ফৌজদারি হবে, মনে রেখো। ওরা বাবলা গাছ রেখেছি তোমার বেড়ার কাঁটা দেবার জন্যই নয়, মনে রাখবা। সে বলেছিল, দুটো ডাল নেবানি তোমার গাছ থেকে, নইলে বেড়া দেবানি কি করে? মাখন রেগে বলেছিল, এতে বড্ড আবদার দেখি, ঘাট ধরে বার করে দেবো জমি থেকে, বলে দিচ্ছি। তোমার বাবার জমি তো নয় এটা। বাবা তোলার দরকার কি জামাই বাবু? আহাই চলে যাচ্ছি, তাই যা। ভালো বলতে হয় সীতানাথ পোদের ভাই হরিকে। সে পাশের কলাবাগান থেকে নিম্ন সুরকে ডেকে বললে, বলি বড় লোকের জমিতে কেন যাও দাদা? আলের মাথায় তোমাদের বড় বাবলা গাছটা থেকে যত ইচ্ছে ডাল কেটে নিয়ে যাও। দেখো দেখি ভাই, কি অপমান করলে সকালে মুড়ে। বাতাও বাতাও, 7 কাঠা জমিতে ধান বুনে মাথা একেবারে সজ্ঞে উঠে গিয়েছে ওদের। বড় লোকের ধরে যাওয়ার দরকার কি তোমার? নিয়ে যাও যত ইচ্ছে ডাল। সেই ডাল দিয়ে আজ 10-15 দিন পরে বেড়া বাঁধল রামধন। সেও যাতে পোদ, নিতান্ত গরিব। একটা ধানের ছোট্ট আউড়িও নেই বাড়িতে। এমন লোকের কি আর খাতির হয় গায়ের বড় লোকদের মধ্যে? কাছারির নায়েব ঘনশ্যাম সরকারকে অনেক খোসামত করে মাথাল জমা দিয়ে গত আশ্বিন মাসে মাছ ধরে সামান্য কিছু পেয়েছিল, তাই দিয়ে ধান কিনে এতদিন চলেছে। এইবার ভরসা এই ঝিঙের ক্ষেত। ঝিঙের দাম আছে বাজারে এবার 16 টাকা মন। ফি হাটে 1 মন ঝিঙে বিক্রি হলে ওদের সংসার হেসে খেলে চলবে। এই জমিতে ঝিঙে ফলবেও ভালো। দুপুরের পর ভাত টাত খেয়ে রামধন আর তার ছেলে ফণি পাঁচঘরার বাজারে যাত্রা দেখতে যাবার জন্য তৈরি হলো। এখান থেকে 6 ক্রোশ পথ। পথে বামুনদহর বিল পার হতে হবে, কোদালে নদী পার হতে হবে। রাস্তা নেই, শুধু মাঠের আলের ওপর দিয়ে হাঁটতে হবে। মস্ত বড় শ্মশান পড়বে নখফুল রামনগরের। কষার বোন 3 পোয়া পথ। ফণি বললে, বাবা রাত্রিরে কি খাবো? চিড়ে সঙ্গে নিও, তাই ভিজিয়ে বাপ হতে খেয়ে নেব। চলো সকাল সকাল বেরিয়ে যায়। গেল ওরা বেরিয়ে দুপুরের পর। রামধনপোদ একসময় যাত্রার বড় ভক্ত ছিল। একবার তার ছোটবেলায় মতিরায়ের বিখ্যাত যাত্রা দল এসে তরণেশেন বধ পালা গান করে শাহাপুরের বিশ্বাসদের বাড়ি। অমন গান কখনো এদেশে কেউ শোনেনি নাকি। রামধন সেই থেকে যাত্রা গাওনার কত বড় বড় দল যে দেখলে জীবনে। মতিরায়ের দল গেল,
তার ছেলে ধর্মদাস রায়ের দল হলো। ধর্মদাস নারদ সেজে কি সুন্দর অ্যাক্ট করতো, শুনলে চোখে জল আসতো। কি গান একখানা! কতগুলো গান তার চিরকাল মনে থাকবে। সাতরা কোম্পানি দলের পাঁচুলাল বাগদির কথা সে কখনো ভুলবে? অমন জুরির গান অজামিলের বৈকুণ্ঠ লাভপালায় মুমূর্ষ অজামিলের সামনে দাঁড়িয়ে চেয়ে দেখো ওই মহাপ্রস্থান গানখানা। সেই দুই হাত ওপরের দিকে তুলে একটা আঙুল দিয়ে বারবার অচেতন অজামিলের দিকে দেখিয়ে দেখিয়ে বারবার মাথা দুলিয়ে, না, সেসব জুড়িয়েও আজকাল আর যাত্রা দলে নেই, তেমন গানও আর কেউ গায় না। যাদব বাড়ুজ্যের দলের রাজার একটু করতো সেই একটা লোক, ঠিক একেবারে রাজামশাই। আচ্ছা, ওসব লোক কোথায় জোগাড় করে যাত্রা দলের লোকেরা? হাত পানিরে কি তার কথাবার্তা! হাঁ করে অবাক হয়ে চেয়ে থাকতো রামধন পোদ। এইরকম না হলি রাজা, রাজা এরেই বলে। কি তরোয়ালের ঝনঝনানি, মাথায় মুকুটের ওপর একটা সাদা পালক উঁচু হয়ে থাকতো, যেন ময়ূরের পেখম। একবার একটা স্বদেশী গান হয়েছিল, ভূষণ দাসের মাতৃপূজা। রামধন ভালো বুঝতে পারেনি। দেববালকগণ যখন সবাই হাত বাড়িয়ে অসুররাজের সেনাপতিকে বলতে লাগলো, আমায় বাঁধো, আমায় বাঁধো, বৃদ্ধ ব্রহ্মাকে যখন অপমান করলে অসুররাজের কর্মচারীরা, খুব ভালোই লেগেছিল। আসরের ভদ্রলোকরা ঘন ঘন হাততালি দিচ্ছিল। রামধন পোদ তখন চুপ করে বসেছিল। জিনিসটা তার মাথায় ভালো ঢোকেনি যেন। বাইরে এসে সে একজনকে জিজ্ঞাসা করেছিল, এই সুরেন্দ্র বলছে কাকে ওরা? আহা, জানো না, সুরেন বাড়ুজ্যে, মস্ত স্বদেশী। সাহেব মেরেছিল, ধরে নিয়ে গিয়েছিল বরিশালের সভায়। কেন গো বাবু? স্বদেশী করবার জন্য। আবার কেন? ব্রহ্মা কে? বরিশালের অশ্বিনী দত্ত। তিনি কে গো? নাম শোনোনি? মস্ত বড় স্বদেশী, মহাপুরুষ লোক। পূব দিকে ফর্সা হয়েছে। কাক কোকিলের ডাক শুরু হলো ডালে ডালে। রামধন পোদ এইটুকু তথ্য সংগ্রহ করেই মহাধৃষ্ট মনে গঞ্জের বাজার থেকে চলে এসেছিল। তখন দুবলগঞ্জের হাটে কলকাতার ফোড়ে মহাজনরা বেগুন মাপত 2.5 টাকা মন। কিন্তু জিনিসপত্র সস্তা কত! 1 সের একটা কাতলা মাছ 2 আনা দিয়ে কিনে হাতে ঝুলিয়ে নিয়ে এলো দুবলহাটির বাজার থেকে। কোথায় গেল সেসব দিন? তারপর এলো নতুন ধরনের যাত্রার যুগ। জুড়ি উঠে গেল, গান হতো নতুন ধরনের, সাবেক ধরনের পালাও আর নেই। পালার শেষে আজকাল রাধাকৃষ্ণের যুগল মিলন একদম উঠে গিয়েছে। কেমন কেমন লাগে। ঠাকুর দেবতার পালাও আর হয় না। এখন কি সব এসেছে মানে ভালো বুঝতেই পারে না রামধন। সাজ পোশাকেরও তেমন জাঁকজমক নেই। বেলা 3টের সময় বামুনদর বড় বিলের পাড়ে এসে পৌঁছলো দুজনে। ওপারে বড় একটা বট গাছ, কষার ঘাসের ঝোপ সবুজ হয়ে উঠেছে টোপাপানা আর কলমির দাম ডাঙার কাছে। বেশি জলে পদ্ম ফুলের খেলা। ঘন বর্ষা এবছর, আরো পরে ধারা শ্রাবণ। দিনরাত বৃষ্টির কামাই নেই। ফণি বললে, বাবা, একদিন ঘুনি পাতবা বামুনদাতে? দেখো মাছের বহর। এ মাছ রে? জলের ধারে এসে দেখো, ওই দেখো পানার দামের তলায়। রামধন সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে বললে, ময়া আর ঘেয়া। 2-1টা বড় গজার 2বার এলানি দিয়েছে। কত বড়?
200-এর ওপর হবে। এখন আর করি কি বল, তেটোপর হয়ে গেল। যাত্রা শুনতে গেলে মাছ আর ধরা হয় না আজ। পারাবো কি করে, বড্ড জল বেড়েছে বিলের। এই, তাহলে ডোঙা টোঙা দেখ দিনে অন্যদিকে আছে কিনা। বিলের ধার দিয়ে দিয়ে প্রায় 1 পোয়া পথ গিয়ে তবে নাজির মালতের কলাবাগানের নিচে তাদের তালের ডোঙা পাওয়া গেল। হাতে হুঁকো, 70 বছরের উপর বয়স, তাকে ডেকে বললে, ও মালতে ভাই, ডোঙাটা নেব? কানে যাবা? যাবো যাত্রা শুনতি রামনগরে বাজারে। মাছ ধরবে না এবছর বিলি? বড্ড মাছ উঠছে দেখলাম। খাজনা বড্ড বেশি করেছে এবছর জমিদার। 14 টাকা দিয়ে নাকি লাইকিনি করতে হবে। ওরা গরিব লোক, অত টাকা কনে। ধরো না মাছ, আমি আছি, কেউ কিছু বলবে না। নাজির মালতে এই অঞ্চলের মধ্যে অবস্থাপন্ন ধনী গৃহস্থ। 40-50টা ধানের গোলা বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদের চুল কেটে নিলে কি পরঘাট করলে মালতে বাড়ি জানান দিয়ে আসতে হয়। মালতে বাড়ি জানান দিতে আসে দূর দূরান্ত থেকে। তা থেকেও বেশ 2 পয়সা উপার্জন হয় ওদের। লোকও খুব ভালো। অনেক নিরন্ন দরিদ্র পরিবার গত 50-এর মন্বন্তরে ওদের গোলার ধান নিয়ে গিয়েছে। মালতে বললে, তামাক খাবা না রামধন? না মালতে ভাই, সময় হবে না, এখনই পার না হলে জায়গা করতে পারবো না। ওরা শক্ত হাতে ডোঙা চালিয়ে বিলের মাঝখানের কষার দ্বীপে এবং তারপর সেখান থেকে সবুজ উলুঘাস ভরা পাড়ে চলে গিয়ে একটা হিজল গাছের গায়ে ডোঙার দড়ি বেঁধে মাঠের পথ বেয়ে হেঁটে চলল আমিনপুরের দিকে। আমিনপুরের হরিহর সর্দার জাতে বুনো, রাস্তার ধারে বসে আউশের খেতে চৌকি দিচ্ছে। ওদের দেখে বললি, চাটাশুতি? রামধন বললে, এই তামাক আছে, বসো খাওয়াই। যাত্রা শুনতে যাবা না? কি করে যায়, গরুর এখন মেলা মাঠ, যদি ছেড়ে যায় সাপাটাদের গরুটি শেষ করে দেবে। একেতে আবার ধানই হবে না দেশে, তারপরে মেলা মাঠ করে বসেছে এই শ্রাবণ মাসে। খাবো দেখি। তামাক খেয়ে আবার ওরা রওনা হলো। রোষখানেক গিয়ে ছোট নদী কোদালা, ওপারে কাজী সাহেবের বাড়ি। কাজী সাহেবদের নিজেদের খেয়া, বিনা পয়সায় পারাপার করে। রামধন ডাক দিতে ওদের লোক নৌকো নিয়ে এসে পার করে দিয়ে গেল। বেলা একেবারে যায়। পশ্চিম দিকে মস্ত কালো মেঘ উঠেছে। ফণি দেখেই বললে, বাবা, হিরে চোমড়া মেঘ, বৃষ্টি হবে। চল, নখফুলের জেলেপাড়ার সামনে ওইখানে বসবো। শ্মশান পেরিয়ে গেলে হতো না সন্ধ্যেবেলা? ভিজে যাবি যে। তা হোক বাবা, শ্মশানে বড় ভয় করে, গিয়ে যতটা নেওয়া যায়। তাদের ওখানে তামাক খেতি দেরি করে ফেললে যে। ভীষণ মেঘ উঠেছে। ঝড়ে একপাল মিশকালো মেঘ ওদের দিকে উড়ে এসে সারা আকাশ অন্ধকার করে মাঠময় তার কালো ছায়া ফেললে। শোঁ শোঁ শব্দ হচ্ছে, সজল বাতাস বইছে, উলুখড়ের মাথা দুলছে। রামধন বললে, দৌড়ো বাবা ফণি, দৌড়ো দৌড়ো। কিন্তু ভগবানের ইচ্ছায় বৃষ্টি না হয়ে মেঘ উড়ে শ্মশানের বড় বটগাছটার উঁচু মাথা পেরিয়ে উত্তর পূব কোণের দিকে উড়ে বেরিয়ে গেল। ক্ষণিক খুব জোরে জোরে হাঁটতে লাগলো। সন্ধ্যের অন্ধকারের আগে শ্মশান পেছনে ফেলতেই হবে। ও বড় যে সে শ্মশান নয়,
এ অঞ্চলের নামটা কি শ্মশান, কি নেই ওখানে? ভূত আছে, গোদান আছে, মেকি আছে, পেতনি আছে, এত ভূত আছে দিনমানেই প্রাণ হাতে করে যেতে হয়। রামধন বললে, ফোনে ভয়টার কিছু নেই। আমায় আমার টাকায় বাবার মাদুলি, আমার কাছেও ফুলে নেবলার কবচ। কোনো ভয় নেই, এগিয়ে পড়ো। কারা বোধহয় মরা পোড়াতে এসেছে। রামধন বললে, কে রে ফোনে? উনি ভয়ে ভয়ে বললে, ও ওরা কারা, কি জানি কি করছে। রামধন বললে, কে ডাকো তোমরা? 4-5টি লোক শ্মশানে কি যেন খুঁজছে। কে একজন বললে, নড়াল বাড়ি, পাকিস্তানের লোক। ওখানে কি করছে? হাঁটা দাও ফোনে, আমাগো সে পৌঁছতে দরকার কি? ফোনে বললে, বাবা আমি জানি ওরা কি খুঁজছে, মরার কাপড় নিয়ে গিয়ে তাই কেচে পড়বে, ওদের বড্ড কষ্ট, কি করবে বলো? না না, মরার কাপড় কেন খুঁজবে? হ্যাঁ বাবা, মরার কাপড় খুঁজছে, আমি জানি। সেদিন খয়রামারির শ্মশান থেকে 2জন লোক কাপড় নিয়ে গিয়েছে, অনেকে অমন করছে। আকাশে নক্ষত্র উঠেছে, বড় বট গাছটার বাদুড় ছটপট করছে। দূরে শেয়ালের পাল প্রহর ঘোষণা করলে, ঝিকুর ফুলের বদগন্ধ বেরোচ্ছে বর্ষার জলো বাতাসে। ফণির গা কেমন করতে লাগলো, ওই তেতো কড়া উটকা গন্ধ নাকে এলে যেন মনে হলো তার জ্বর হলো। আরো ক্রোশখানেক পথ হাঁটলে ওরা। এবার রামনগরের বাজার পড়বে সামনে। রাস্তার ধারে ঝুলনের বাজার বসেছে, পাঁপড় ভাজা, মাটির ছোবা, পুতুল, পিঁপি বাঁশি, মুড়ি, মুরকি, ফুলুরি, তালের বড়া, হাঁড়ি, কলসি, সরা, তালপাখা, ভুনসি, ফিতে, চিরুনি, বিড়ি, পান, দেশলাই, লোকে লোকারণ্য। রামনগরের ঝুলনের মেলা এদেশের বিখ্যাত ব্যাপার। আশেপাশের অনেক গ্রাম থেকে লোক এসে জুটেছে। রামধন ও ফণি তাড়াতাড়ি আসরের দিকে চলল। দূর থেকে একটা হট্টগোল শোনা যাচ্ছে, আর শুধু দেখা যাচ্ছে লোকের মাথা। বড় বড় হ্যাজাক লণ্ঠনের আলো জ্বলছে আসরে। রামধন বললে, ও ফণি, কেমন আসর সাজিয়েছে দেখ, চল চল সে গিয়ে চল। কিন্তু যাত্রার আসরে গেটে ওদের 2জন শার্ট পরা ভদ্রলোক আটকে ফেলে বললে, কোথায় যাচ্ছ? রামধন ভয়ে ভয়ে বললে, আসরে। হবে না, ফিরে যাও। আগে অনেক দূর থেকে আসছি, বড্ড কষ্ট করে। যাও যাও, নাকি মামার বাড়ির আবদার, বাবু। রামধন হাত জোর করে বললে, বাবু একটু জায়গা পাবো না? ওদের মধ্যে একজন রেগে বললে, না না, হবে না, ভদ্রলোকদের আর মেয়েদের আগে, তারপর তোমাদের। বাবু, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও তো পরেশ, ওকে বসতে না দিলে চলছে না আর, ভাগো এখান থেকে। তার চেয়েও দুর্ঘটনা ঘটে গেল। রামধনের ছেলে যুবক এবং তার রক্ত গরম। সে প্রতিবাদের উত্তরে কি বোধহয় বলেছিল গেটের ওপাশে। হঠাৎ কিল চড়ের শব্দে মুখ ঘুরিয়ে দেখলে রামধন ওর ছেলেকে ঘিরে ফেলে কারা মারধর করছে। সে ছুটে গিয়ে লোকজনের পায়ে পড়ে ছেলেকে ভিড় থেকে বার করে নিয়ে এলো। ফণির চোখের কোণ দিয়ে রক্ত পড়ছে, মাথার চুল উস্কো খুস্কো, বড্ড মার খেয়েছে সে। রামধন ছেলেকে নিয়ে একটা দোকান থেকে জল চেয়ে নিয়ে ওকে খেতে দিল। ওর চোখ মুখে দিলে। কিছু সুস্থ হলে ওকে গরম 1 পেয়ালা চা 6 পয়সা দিয়ে খাওয়ালে। বললে, দুটো চিড়ে ভিজিয়ে দিই বাবা। না,
এখন কিছু খাবো না, চলো যাত্রা দেখি। কি করে যাবি ওখানে? আর যাবো না, ঢের হয়েছে। চলো, দূর থেকে দেখবে নি। আসর থেকে বহু দূরে লোকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ওরা সতৃষ্ণ নয়নে আসরের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। কলকাতা দলের যাত্রা গান করছিল একটা ছোকরা হাত পা নেড়ে। সাহেব সেজে কে একজন দাঁড়িয়ে খুব চেঁচিয়ে কি বলছিল। রানী দাঁড়িয়েছিলেন সামনে, কিছু শোনা যাচ্ছিল না। মাঝে মাঝে সামনে এসে লোকের দল দাঁড়িয়ে যায়, আর কিছুই নজরে পড়ে না। আবার এক চমক হয়তো দেখা যায়, রানী চোখে আঁচল দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। সারা রাত ওদের এভাবেই কাটলো, স্রেফ দাঁড়িয়ে। ভোরবেলা যাত্রা ভাঙলে রামধন ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। সমস্ত রাস্তা বলে বলে এলো, কি ফস্কার, কি ফস্কার, যাত্রার মতো যাত্রা, দেখলি চোখ জুড়িয়ে যায়। সত্যি, না হয় আর কলকাতার দল বলেছে কি সাধে। নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন।